সত্য ঘটনা অবলম্বনে। আমি বোধহয় প্রথম সন্তান ছিলাম যে কিনা তার মায়ের মৃত্যুর খবর শুনে এক ফোঁটাও কাঁদেনি, বরং অদ্ভুত এক বিশ্রী অনুভূতি থেকে নিজেকে মুক্ত ভেবেছিলাম সেদিন। সেদিন ছিল শনিবার। সকাল থেকে আকাশে মেঘ না থাকলেও 11টার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাসা থেকে কলেজের উদ্দেশ্য বের হওয়ার পর সময় আমার মা যখন আমাকে পেছন থেকে ডাক দিয়েছিল নিশি বলে, আমি উত্তর না দিয়েই বের হয়েছিলাম। ওইটাই ছিল তার মুখ থেকে শোনা শেষ কথা। আমার মেজাজ এতটাই খারাপ হয়েছিল যে আমি মোবাইলটাও রেখে এসেছিলাম বাসায়। ক্লাসে গিয়ে সব থেকে পেছনের বেঞ্চে বসে বৃষ্টি দেখছিলাম। ক্লাসে কারো সাথে মিশতে পারতাম না বলে এমনিতেই আমার কোনো বন্ধু ছিল না। তবে একটা ছেলে ছিল অয়ন নামের, সে কিনা আমার সাথে কথা বলার খুব চেষ্টা করতো, কিন্তু সব সময় আমার ভ্রু কুঁচকে থাকা দেখে সাহস পেত না কথা বলার। আমি এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে বৃষ্টি দেখছি। ঠিক সেই সময় আমার কলেজের পিয়ন মামা এসে আমাকে জোর গলায় ডাক দিয়ে বলে, নিশি, তোমার ছোট মামা এসেছে তোমাকে নিতে, তোমাকে এখনই বাসায় যেতে হবে। কথাটা শুনে আমি প্রচণ্ড অবাক হলাম, কারণ কেউ কোনোদিন আমাকে নিতে আসেনি। তার মানে বাসায় কোনো কঠিন সমস্যা হয়েছে। আমি সাথে সাথে ব্যাগ হাতে করে উঠে গেলাম। অয়ন আমাকে পেছন থেকে ডেকে বলল, নিশি, কোনো সমস্যা হলে আমাদের জানিও। আমি ওর কথা তোয়াক্কা না করেই বের হতে গেলাম। সামনে বেঞ্চে বসে থাকা সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমি বাহিরে বের হয়ে দেখি ছোট মামা পেছন ঘুরে দাঁড়িয়ে মাথার চুল টানছে। এই লোকটার সাথে ভালোভাবে কথা না বললেও সে আমাকে খুব ভালোবাসে। হুট করে বৃষ্টি আস্তে আস্তে হওয়া শুরু করলো। আমি মামার কাছে যেতে সে চমকে আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, তুমি এমন দিনেই ফোনটা সাথে আনলে না নিশি? ছোট মামার এমন প্রশ্ন শুনে যতটা না অবাক হয়েছি, তার থেকেও বেশি অবাক হয়েছিলাম তার চোখ মুখ ভেজা দেখে। কিন্তু কোনো প্রশ্ন করলাম না। মামা বাইকের পেছনে বসতেই মামা এক টান দিয়ে বাড়ির সামনে নিয়ে গেল বাইক। এমন অস্বাভাবিক আচরণ আমাকে ভাবাতে লাগলো। বাসার সামনে আসতেই দেখি মানুষের ভিড়। এই ভিড়টা দেখেই আমার মনের ভেতরে কেমন জানি ভয় করতে লাগলো। সবাই কেমন জানি একটা দুঃখী ভাব নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। অজানা ভয়ে আমার গা ছমছম করছে। বাড়ির এক কোণায় রাখা অ্যাম্বুলেন্সের দিকে আমার চোখ পড়তেই বুকের ভেতর জোরে মোচড় দিয়ে উঠল। হুট করে ছোট মামা আমার হাত ধরে বসালো শক্ত করে। মামা হাত ধরার পর সাথে সাথে আমি তীব্র দুর্বল অনুভব করলাম। গেটের কাছে যেতে না যেতেই বাসার ভেতর থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আমার কানে এলো। আমি মনের অজান্তেই দাঁড়িয়ে পড়লাম সেখানে। মামা আরও শক্ত করে আমার হাত ধরলো। কার কি হয়েছে সেই কথা একবারও মাথায় না এসে আমার চোখের সামনে আমার বাবার পুরো শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা ছবি ভেসে উঠল। আমি ধপ করে বসে পড়লাম ওখানেই। বুক চেড়ে আর্তনাদ করে উঠলাম বাবা বলে। আমার শুধু বাবাকে ঘিরে ছোট্ট পৃথিবীটা চোখের পলকেই ভেঙে পড়তে দেখেছিলাম। শরীরে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার মামা আমাকে তার বুকের ভেতরে নিল। আমার চিৎকার শুনে ঘরের ভেতর থেকে কে কে জানি গেটের বাহিরে ছুটে এলো কাঁদতে কাঁদতে। আমি অনবরত কাঁদছি, কাউকে দেখতে পারছি না। আমি শুধু বাবা বাবা বলে কাঁদছি। আমার কান্নার আওয়াজ যেন চারপাশটাকে ভারী করে দিচ্ছিল। আমাকে ঘিরে সবাই কাঁদছে, কিন্তু আমি কাউকে ছুঁতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই সময় আবছা করে দেখতে পেলাম আমার বাবা ঘর থেকে ছুটে আসছে। আমি জোর করে চোখ মেলে তাকিয়ে দেখতে দেখতেই মামার কোলে ঢলে পড়লাম। আমার চোখ বন্ধ হয়ে গেল। নিশি, চোখ খোল মা, নিশি চোখ খোল, এমন আফসা ডাকে। চোখ মেলে দেখি আর মামার কোলের ওপর আমার পা মেলানো, আর মাথাটা বাবার কোলে। আমি অবিশ্বাস্য চোখে বাবার মুখে হাত দিয়ে দেখি সত্যি সত্যি আমার বাবা। বাবা আমার দিকে ঝুঁকে আছে, আমাকে মা মা বলে ডাকছে। আমি এক লাফ দিয়ে উঠি, খুশিতে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম পাগলের মতো। বাবা, ও বাবা, তুমি ঠিক আছো? ঠিক আছো? এটা শুনে বাবা খুব কাঁদছে। বাপ বেটি দুজন মিলে খুব করে কাঁদছি। আমার পৃথিবী ঠিক আছে। এই খুশিতে আমি যেন একটু আগের থেকেও আরও বেশি কাঁদছি। হঠাৎ করেই আমার ছোট মামা আমাকে বাবার কাছ থেকে ছাড়িয়ে নিল। তারপর অনেকটা টান দিয়ে আমাকে ড্রয়িং রুমে নিয়ে এলো। আমার সামনে কাফনের কাপড় দিয়ে ঢাকা একটা লাশ। ঘরের কোনায় কোনায় এক একজন কাঁদছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার ছোট মামা আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, তোমার মা আত্মহত্যা করেছে। আমি ত্বরিত গতিতে মামার দিকে তাকালাম অবিশ্বাসের দৃষ্টিতে। মনের ভেতর খুব জটকা পেলাম, তবুও আমি স্থির হয়ে আছি। মামার চোখে মুখে পানি,
কেউ একজন কাফনের মুখের কাপড়টা খুলল আর কান্নার জড়িত কণ্ঠে বলল, শেষবারের মতো তোমার মাকে দেখে নাও। আমি কেমন জানি পাথর হয়ে গেলাম কথাটা শুনে। আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি এক মাথা এগিয়ে তাকে এক নজর দেখলাম। একেবারে সাদা মানুষটার পুরো শরীরটা নীল হয়ে আছে। একটু তাকিয়ে চোখ ফিরিয়ে নেই। আমি অনেকক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম নিথর দেহটার সামনে। ক্লাস 7-এর পর প্রায় 5 বছর পরে এখন আমি আমার মায়ের মুখটা ভালো করে দেখলাম, তাও নাকি শেষবারের মতন। আমার কষ্ট হচ্ছে না, কিন্তু মনে হলো বিশাল সাইজের পাথর এনে কেউ আমার বুকের ওপরে চেপে দিয়েছে। আমার নিঃশ্বাস চলছে না, তবু আমি বোঝাটা আনছি জোর করে। আমি আস্তে আস্তে অনেকটা চোরের মতন লুকিয়ে আমার ঘরে চলে আসলাম। আমার পেছন পেছন কে যেন আসছিল, আমি না দেখেই দরজা লাগিয়ে দিলাম। সিটকানি লাগিয়ে দরজা ঘেঁষে ধপ করে বসে পড়লাম। চোখের সামনে ভেসে আসতে লাগলো প্রায় 5 বছর আগে সবার অগোচরে ঘটা সেই ভয়ঙ্কর ঘটনাটা, যেটার সাক্ষী ছিলাম আমি, আমার মা আর একজন। যে ঘটনার ছোবলে আজকে আমার এই অবস্থা। ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষার পরে আমি যখন মায়ের সাথে নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আমি সবার খুব আদরের ছিলাম। আমার জন্য আমার 3 মামা নানুর বাড়ির ছাদে পিকনিকের ব্যবস্থা করছিল। আমরা সবাই মিলে ছাদে পিকনিক করছিলাম, কিন্তু আমার মা আসছিল না উপরে। শরীর খারাপের কথা বলে মা নিচে ছিল, উপরে আসছিল না। মায়ের শরীর খারাপ বলে আমিও বেশি জোর করিনি। পিকনিকের মাঝে আমার বাবা হঠাৎ করে ফোন দিল, ভিডিও কল দিয়ে দেখতে চাইলো তার আদরের মেয়েটা কি করছে মামাদের সাথে। আমি খুশিতে লাফিয়ে লাফিয়ে বাবাকে দেখছিলাম। বাবা আমাকে বলল মায়ের কাছে ফোন নিয়ে যেতে। আমিও বাবার সাথে কথা বলতে বলতে নিচে নেমে গেলাম মাকে ফোন দিয়ে আসার জন্য। নিচে নেমে মায়ের ঘরে মাকে পেলাম না। গুড় গুড় করে এই ঘর ওই ঘর খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও মা নেই। বাবাকে বললাম মাকে খুঁজে তারপর তোমাকে কল দেব। এটা বলার পর মাকে খুঁজতে খুঁজতে নানুর বাসায় একেবারে কোণার ঘরে উকি দিলাম। দেখি সেই ঘরে দরজা বন্ধ। তখন আমার মনে হলো মাও এই ঘরে আছে কিনা। আমি দরজায় কড়া নাড়তে লাগলাম আর মা মা বলে ডাকলাম। আমার ডাকের মধ্যে শুনতে পেলাম ভেতরে ফিস ফিস করে কথা হচ্ছে। নিচে তো শুধু মাই ছিল, ভেতরে আসলো কে? কার সাথেই বা কথা বলছে? আমার কেমন জানি মনে হলো। আমি আরো জোরে মাকে ডাকতে লাগলাম আর দরজা ধাক্কা দিতে লাগলাম। কয়েক মুহূর্ত যাওয়ার পর আমাকে ধমক দিয়ে আমার মা দরজা খুলে মুখ বের করলো। আমাকে বিরক্তর সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আমি হাঁ করে মাকে দেখলাম। মায়ের চোখে মুখে পানি, চোখ দুটো টুকটুকে লাল, বোধহয় খুব কেঁদেছে। মায়ের এই অবস্থা দেখে আমার মনের ভেতরে উতাল পাতাল হতে থাকলো। আমি ভয় পাওয়ার গলায় মাকে জিজ্ঞাসা করলাম, ও মা, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা আমার কথায় কোনো উত্তর দিল না। কেমন জানি ক্ষিপ্ত চেহারা করে আমাকে বলে উঠল, আমার কিছু হয়নি, যা এখান থেকে। আর উপরে গিয়ে কাউকে বলবি না আমি এই ঘরে আসি। এই প্রথম আমার মা এমন ব্যবহার করলো। আমার খুব কান্না আসছিল। আমি হুট করে মাকে কিছু না বলে শরীরের সমস্ত জোর দিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলতে গেলাম। আমার মা হয়তো ভাবেনি আমি এমনটা করব। অনেকটা প্রশস্তভাবে দরজা একটু খুলে যেতেই দেখি ভেতরে একটা লোক বিছানার ওপরে শুয়ে আছে। লোকটার দিকে চোখ পড়তেই সে কেমন জানি ভয় পেয়ে উঠল, হুড়মুড়িয়ে উঠে বসলো। আমি লোকটাকে এর আগেও কয়েকবার দেখেছি, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি অবিশ্বাসের চোখে নিয়ে মায়ের দিকে তাকালাম। মাও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, লোকটা কে? লোকটা কে? মা সাথে সাথে আমার মুখে হাত চেপে ধরলো আর লোকটাকে কাপা গলায় বলল, তুমি এখনই বের হয়ে যাও শাহিন। এই কথা বলতে ঘরের ভেতরে থাকা পেছনের সাইড দরজা দিয়ে লোকটা চোরের মতো পালিয়ে গেল। আমি পানি ভর্তি চোখ নিয়ে সব দেখছি। আমার মা আমার মুখ চেপে রেখেছে, কিন্তু আমি এতটুকু নড়াচড়া করতে চাইলাম না। আমার মায়ের সাথে লোকটার কি সম্পর্ক? কেন আমার মা এমন করছে? নানান প্রশ্নে আমি জর্জরিত। লোকটা চলে যেতেই আমার মা আমার মুখ থেকে হাতটা সরিয়ে নিল। আমি ভয়ে কান্না করে উঠলাম। মা সাথে সাথে দরজাটা লক করে দিয়ে আমার কাছে আসলো। আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। আমার পুরো দুনিয়া ঘুরছে আমার সামনে। আমার মা আমার পায়ের কাছে এসে বসতেই আমি চিৎকার দিয়ে উঠলাম, লোকটা কে? এই ঘরে কেন তোমার সাথে ছিল সে? মা শঙ্কিত মুখে আমার দিকে তাকালো। মায়ের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, মাথাটা একেবারে নিচু করে, ঠিক একটা অপরাধীর মতো। মা অঝরে কেঁদে উঠল। আমাকে বলল,
আমি সব বলবো, তুই আমাকে ভুল বুঝিস না। এই কথাটা শুনে আমি কেমন জানি খুব রেগে গেলাম। আমি চিৎকার দিয়ে উঠলাম, লোকটা কে? আমাকে শুধু এইটুকু বলো। মা আমাকে দেখে উত্তর দিতে পারছিল না। আমি অসহায়ের মতো কাঁদছি। মা আমাকে কি উত্তর দেবে? আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। ঠিক সেই সময়ে ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। বাহির থেকে শোনা গেল, আমার ছোট মামা অনবরত আমাকে আর মাকে ডাকছে। আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমি হুট করে উঠে এক দৌড় দিয়ে দরজা খুলে মামাকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের হয়ে গিয়েছিলাম। আমি কাঁদতে কাঁদতে খালি পায়ে বাসার বাইরে বের হয়ে গিয়েছিলাম। রাস্তার উপরে বসে হাউমাউ করে কাঁদছিলাম। আমাকে খুঁজে বের করেছিল আমার ছোট মামা। ততক্ষণে আমার কান্না শুকিয়ে মনের ভেতরে প্রচণ্ড ক্ষোভ আর অবিশ্বাস জন্ম নিয়েছিল। আমি বাসায় ফিরে কারো সাথেই কিছু বলিনি, শুধু বলেছিলাম আমি আমার বাবার কাছে যাব। এমন অবস্থা করে ফেলেছিলাম যে আমাকে এই বেলার ভেতরে আমার বাবার কাছে নিয়ে যাওয়ার হয়েছিল। ওই ঘটনার পর থেকে আমার মা অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে ওইটা নিয়ে কথা বলতে, কিন্তু আমি তাকে কোনো দিনও সেই সুযোগটা দেইনি। সেদিনের পর থেকে হাস্য প্রাঞ্চল্য আমি একেবারে নিথক আর শান্ত হয়ে গিয়েছিলাম। আমার মুখের হাসি দেখতে পেত শুধু আমার বাবা। এক বাড়িতে থেকেও আমি আমার মায়ের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে ছিলাম। প্রতিটা রাত আমি বিছানায় কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি মায়ের ওপর অভিমানে। সকাল হলেই শক্ত পাথরের মতো ব্যবহার করছি। আমি গোপনে অনেকভাবে জানার চেষ্টা করেছি আমার মায়ের সম্পর্কে, কিন্তু সবার কাছেই তার একটা খারাপ কথাও অভিযোগ পাইনি। কিন্তু সেই ঘটনা আসলে কী ছিল তা হয়তো আমাদের দুজনের ভেতরেই অসীমাংসিত রহস্যই হয়ে রয়েছিল বর্তমান। নিশি নিশি দরজায় কড়া নাড়ল, বুকটা কেঁপে উঠল। বাবা ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলল, নিশি তোমার মাকে নিয়ে যাচ্ছি, দেখবে না? আমি উত্তর দিলাম না। বাবা দাঁড়িয়ে থেকে চলে গেল। আমার বুকটা ভীষণ ভারী হচ্ছে। মায়ের চেহারাটা ভাসছে, চোখে পানি জমেছে। চোখ দুটো দুহাত ধরে চেপে হাউমাউ করে কেঁদে উঠলাম আমার ঘরে। কেউ জানলো না, কেউ শুনতেও পেল না। পাগলের মতো নিজেকে নিজে জড়িয়ে ধরে কান্না করছি। শুধুই কাঁদছি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক সাহস করে আস্তে আস্তে ঘরের বারান্দায় এগিয়ে গেলাম কি জানি দেখার জন্য। হঠাৎ চোখে পড়ল আমাদের গেটের এক কোণায় দাঁড়িয়ে সেই লোকটাও কাঁদছে। আমার বুকের ভেতর কি জানি খুব জোরে বাড়ি দিয়ে উঠল। মুহূর্তেই আমি কেমন জানি কঠিন হয়ে গেলাম। আমার সেদিনের প্রশ্নের উত্তরটা জানার খুব প্রয়োজন মনে হলো। আমি চোখ মুছে কিছু না ভেবে এক দৌড় দিয়ে ছুটে গেলাম। ছুটতে লাগলাম লোকটার কাছে যাব বলে। আমি ঘর খুলে বের হতেই দেখি পুরো ঘর প্রায় জনমানব শূন্য। বুঝতে বাকি রইল না, মায়ের লাশ নিয়ে বের হয়ে গেছে সবাই। বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। মনের অজান্তেই কয়েক মুহূর্তে দাঁড়িয়ে থাকলাম। মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই লোকটার কথা মনে পড়ে গেল। সাথে সাথে শরীর ঝাড়া মেরে উঠে আমি তাড়াহুড়া করে হাঁটা শুরু করলাম। গেট পর্যন্ত যেতেই আমাকে পেছন থেকে কে জানি টেনে ধরলো। কোনো রকমে ঝোঁক ঠেকিয়ে আমি ঘুরিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছু বুঝে ওঠার আগে আমার নানু ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়ে বলতে লাগলো, তুই বের হয়েছিস নানু ভাই, তুই ভেঙে পড়িস না, আমরা সবাই আছি তোর সাথে। আমি নানুর বুকের ভেতর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম ঠিকই, কিন্তু আমার মনের ভেতর প্রচণ্ড অস্থিরতা কাজ করছে লোকটাকে নিয়ে। কিছু সময় চুপচাপ থাকার পরে আমি নানুর কাছ থেকে বের হওয়ার চেষ্টা করলাম। নানু বুঝেই আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। এর ভেতরে হঠাৎ করেই কে জানি নানুকে কান্না ভরা কণ্ঠে, খালাম্মা, নানু আমাকে সাথে সাথে তার বুক থেকে সরিয়ে দিল। আমিও ডাক দেওয়া মানুষটাকে দেখার জন্য ঘুরে তাকাতেই আমার বুকের ভেতর কি জানি সজোরে বাড়ি দিল। আমার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই তো সেই লোকটা, এই তো সেই লোকটা। আমি এই লোকটার চেহারা খুব ভালোভাবে চিনি। এতদিন হয়েছে তবু আমি লোকটার চেহারা ভুলিনি। সেই দিনের মতো পুরোটাই স্পষ্ট। লোকটাও হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো লাল এবং প্রচণ্ড ফোলা। তার সাথে মুখে কিসের জানি শঙ্কা। যাকে এতদিন খুব গোপনে একবার দেখেছিলাম তাকে আজকের মতন দিনে প্রকাশ্য দেখলাম আমি। খানিক আগেও ছুটে বের হওয়া মানুষটাকে একেবারেই রোবটের মতো শক্ত হয়ে দাঁড়িয়েই থাকলো। আমার নানুভাই হঠাৎ করে তার কাছে ছুটে গেলেন, গিয়ে লোকটার হাত ধরে ফেললো আর ঢুকরে কেঁদে উঠল, শাহিন রে, দেখ না কি থেকে কি হয়ে গেল। ওই লোকটা আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নানুর হাত জোড়া ধরে নিয়ে কান্না শুরু করে দিল। আমি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছি।
ইস, কি কান্না! কত বড় ধোঁকাবাজ, নির্লজ্জ! কেমন জানি ঘৃণা করে উঠল আমার মনে। সব কিছু ভাসছে আমার চোখে। মনের ভেতরে এতদিন পুষে রাখা প্রচণ্ড ক্ষোভ আর প্রশ্নগুলো আমার ভেতরটাকে বিষিয়ে তুলছে। নানু আর লোকটার কান্নার মাঝে নানু হুট করে কান্না থামিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে কাছে ডাকলো। আমি অনিচ্ছার সত্ত্বেও এগিয়ে গেলাম লোকটার সামনে। যেতেই আমার নানু লোকটাকে বলল, এই দেখো শাহিন, এটা নিশির একমাত্র মেয়ে। তিনি দম না নিয়েই আমার দিকে তাকিয়ে লোকটাকে দেখিয়ে বলল, এটা তোমার শাহিন মামা, তোমার মায়ের ফুফাতো ভাই, বিদেশে থাকে, তাই তুমি উনাকে চেনো না। বলে নানু আবার কান্না করে দিল। আমি হতভম্ব হয়ে তাকালাম লোকটার দিকে। একটা প্রশ্নের উত্তর পেলাম। আশা করছি সব সত্যিটা আমার জানা হয়ে যাবে এবার। আমি ওনার দিকে ফ্যাল করে তাকালাম। লোকটার সাথে সাথে এগিয়ে এসে আমাকে চমকে দিয়ে আমার মাথায় হাত দিল আর বলল, তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি, তুমি অনেক বড় হয়ে গেছো মামুনি। লোকটার স্পর্শ পেয়ে আমার শরীরটা শিউরে উঠল ঘৃণায়। দাঁতে দাঁত চেপে সহ্য করলাম সে অসহ্য। তারপর মনের অজান্তেই ছিটকে গেলাম লোকটার হাত থেকে। তারপর লোকটাও বুঝতে পেরে আমার কাছ থেকে সরে গেল। আমি নানুর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন লোকটাকে একা পাবো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আমি নানুকে বলে উঠলাম, আমার খুব খারাপ লাগতেছে নানু, একটু পানি আনবে আমার জন্য? নানু আলতো কণ্ঠে সায় দিয়ে পানি আনতে গেল। সাথে সাথে আমি লোকটার কাছে এগিয়ে গেলাম। লোকটা বুঝতে পারলো কিন্তু একটুও নড়ল না তার জায়গা থেকে। আমি অপ্রস্তুতভাবেই কড়া গলায় বললাম, আপনার সাথে আমার কথা আছে। আমি সেদিনের কিছুই ভুলিনি। আমার এতদিনে জমে থাকা প্রশ্নের উত্তর আমি চাই। আপনি এখনই দিবেন, নাকি অন্যভাবে শোনা লাগবে আমার? লোকটা আমার প্রশ্নের উত্তর না দিয়েই কেমন জানি ধীরভাবে তাকালো। নিজের চোখের পানিগুলোকে মুছে হালকা চেহারায় আমাকে বলল, তুমি অনেক বড় হয়ে গেছো নিশি। আমি পাত্তাহীনভাবে উত্তর দিলাম, সেটা আজ থেকে প্রায় 5 বছর আগেই। লোকটা কয়েক মুহূর্ত থেমে থেকে প্রশ্ন করলো, তুমি আমাদের অনেক ঘৃণা করো তাই না? আমি সাবলীলভাবে উত্তর দিলাম, আপনি আমার কেউ না। যে আমার সব ছিল, আমি শুধু তাকেই ঘৃণা করি। লোকটা হতবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে একটা ভারী নিঃশ্বাস ছাড়লো আর বলল, আগামীকাল আমার বাসায় এসো, আমি ওইখানে তোমার সব প্রশ্নের উত্তর দেব। আমি অধৈর্যের মতন করলাম, আমার এখনই উত্তর লাগবে। এতটা ধৈর্য আমার আর বেঁচে নেই যে আমি কাল পর্যন্ত অপেক্ষা করব। লোকটা খুব ধীর কণ্ঠে বলে উঠল, আমি জানি তোমার ধারণ ক্ষমতার থেকেও বেশি ধৈর্য। আমি লোকটার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। লোকটা আমাকে বলল, আমি এখন চলে যাচ্ছি। আমার উপস্থিতি হয়তো তোমাকে আরও যন্ত্রণা দিবে। কাল যে কোনো সময়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। যে আবছা সত্য নিয়ে তুমি এতদিন ছিলে, তার থেকেও বড় সত্য জানার জন্য প্রস্তুত হয়ে থেকো। আর আমার কাছে আসার আগ পর্যন্ত যতটা সময় পারো তোমার বাবার কাছে থাকো। হয়তো কালকের পর তোমার বাবাও আর তোমার না থাকতে পারে। লোকটা এক নাগাড়ে কথাগুলো বলেই চলে গেল। আমি তার কথাগুলোর ঘোরে এতটাই থাকলাম যে টেরই পেলাম না সে কখন চলে গেল। নানু পানি হাতে এসে আমাকে ডাকলো কয়েকবার জোরে। আমার হুঁশ ফিরল। নানু লোকটাকেও খোঁজ করলো। আমি উত্তর দিতে পারলাম না। তার শেষের কথাগুলো আমাকে কুরে খাওয়াতে শুরু করলো। কি অদ্ভুত কথা বলে গেল লোকটা। আমি হঠাৎ করে নানুকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা নানু, এই লোকটা কি আমার মায়ের অনেক ঘনিষ্ঠ ছিল? নানু চোখ বড় বড় করে বিস্ময়ে আমার দিকে তাকালো। আমার চোখ মুখের শক্ত অবস্থা বুঝে নানু বোধহয় ভয় পেল একটু। কিছুক্ষণ চুপ থাকার পরে খুব আস্তে করে বলল, তোর মায়ের সাথে শাহিনের বিয়ে হওয়ার কথা ছিল। খুব ভালোবাসতো শাহিন তোর মাকে। আমরাও বিয়ে দিতে চেয়েছিলাম। মাঝখান দিয়ে একটা ঘটনাতে ওদের বিয়েটা হয়নি। তারপর হঠাৎ করেই তুই চলে এলি আর শাহিন দেশের বাইরে চলে গেল। 5 বছর পরে 2 দিন আগেই দেশে এসেছে ও। তোর মা গত পরশুদিনই ওর সাথে গিয়ে দেখা করে এসেছিল বোধহয়। আমি কথাগুলো শুনছিলাম আর কোন সে গভীরে যাওয়ার চেষ্টা করছিলাম। আমার চোখের সামনে সব কিছু যেন আরও এলোমেলো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। দমটা আটকে আসছে সব গোলক ধাঁধার ভেতর। ঠিক সেই মুহূর্তে বাবারা সবাই ফিরে আসলো। আমাকে দেখে বাবা এগিয়ে এসে জড়িয়ে ধরলো। আমি কিছুই অনুভব করতে পারছি না। পাশ থেকে ছোট মামা এসে আমার মাথায় হাত বুলালো আর কান্নায় জড়িত কণ্ঠে বলে উঠল, তোমার মা তোমাকে খুব ভালোবাসতো। নিশির বিশ্বাস হচ্ছে না আমার বোনের মতন মানুষ এমন কাজ করেছে। আমার বুকের ভেতরটা হুড় হুড় করে উঠল।
কান্না আসলো না। মায়ের শেষবার দেখা চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। বুকটা চেপে আসলো, চিৎকার করে উঠতেছিল ভেতরটা কষ্টে। এখন শুধু কালকের অপেক্ষা। হয়তো কালকের দিনটা গেলে আমি একটু নিঃশ্বাস নিতে পারবো। সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে ঘরের ভেতরে পড়ে আছি। অনেকেই চেষ্টা করেছে আমার কাছে এসে বসতে বা আমাকে খেয়াল রাখার, কিন্তু আমি কাউকেই সফল হতে দেইনি। মুখ গুজে বিছানায় পড়েই থাকতাম। সন্ধ্যার দিকে আমার ছোট মামা ঘরে আসলো। আমি মাথা উঁচু করে তাকিয়ে দেখেই আবার শুয়ে পড়লাম। মামা আমার মাথার কাছে এসে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে খুব নরম গলায় বলল, এমন করো কেন তুমি নিশি? আমি চোখের পলক ফেললাম। কেমন করি আমি? মামা একটি নিঃশ্বাস ফেলে উত্তর দিল, তুমি আসলে যেরকম না সেরকম হওয়ার জোর চেষ্টায় আসো। যে তুমি নিজেকে খুব শাস্তি দাও, সেটা কেন করো? মামার কথাগুলো আমার বুকের ভেতর গিয়ে বিঁধল। উতাল পাতাল শুরু হলো। ধরা পড়ে গেলে যেরকম অস্থিরতা কাজ করে ঠিক সেই রকম লাগছিল। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। মামা তখন হুট করেই আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, তুমি এরকম ছিলে না। এতটা বদলে যাওয়ার পিছনে যদি খুব বড় কোনো কারণই থেকে থাকে, তবে অবশ্যই আমাকে বলো নির্দ্বিধায়। তোমার মা এখন নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোমাকে আপার ছায়ার মতো করে রাখবো। তবুও তুমি আর এরকম করো না নিশি। একদম শেষ হয়ে গেলে তুমি আর বাঁচতে পারবে না। মামার প্রত্যেকটা কথার লাইন শেষ হওয়ার সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি গড়তে লাগলো। মনের ভেতর থেকে আমি যতটা না দুর্বল, ঠিক ততটাই কষ্টের পানি ঝরতে লাগলো অনবরত। মুখ গুজেছিলাম বালিশে, মামার দিকে তাকায়নি, কিন্তু ছোট মামা হয়তো ঠিক দেখতে পারছিল, তাই হয়তো আমার কষ্টগুলোকে প্রকাশ হতে দিচ্ছিল। যদি আমি আস্তে আস্তে আগের মতো হয়ে যাই, ভেতরের সব খারাপটুকু বের করে দিয়ে। এমন সময়ে দরজা করা নাড়ার শব্দ শোনা গেল। না তাকিয়ে শুনতে পেলাম আমার বাবা ধীরে পায়ে এসে আমার ছোট মামার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, মামা ভাগ্নিতে মিলে খুব কান্নাকাটি হচ্ছে বুঝি? আমি চমকে উঠলাম। তার মানে আমার কারণে আমার ছোট মামা কাঁদছে? আমি মুখটা ঢেকে রেখেই চোখ মুছে ফেললাম। আমার ছোট মামা হুট করে আমার মাথা থেকে হাত সরিয়ে পালিয়ে যাওয়ার মতন করে চলে গেল। আমি বুঝতে পারলাম মামা কষ্টটা বেড়ে গিয়েছে ঠিক আমারই মতন। আমি উঠে বসলাম। বাবা এসে আমার পাশে বসলো। আমি আস্তে আস্তে গিয়ে বাবার ঘাড়ের মাথা দিলাম। বাবা অনেকক্ষণ চুপ থাকার পরে আমাকে সোজা করে বসালো তার সামনে। খেয়াল করে দেখলাম আমার বাবার মুখটা কালো হয়ে আছে, বিচ্ছিরি রকমের কষ্ট ছাপ। আমাকে বলল, তোমার মা তোমাকে অনেক ভালোবাসতো নিশি, শুধু ভালোবাসাটা দেখে যেতে পারেনি। আমি হতবাক দৃষ্টিতে বড় বড় করে তাকালাম বাবার দিকে। এই প্রথম আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলছে আমার সাথে, তাও আবার আমাকে ভালোবাসার কথা নিয়ে। বাবার মুখের প্রথম এরকম কথা শোনার জন্য আমি পুরোটাই অপ্রস্তুত ছিলাম। প্রচণ্ড অসহায়ভাবে বাবার দিকে তাকালাম। বাবার চোখ ভর্তি পানি। বাবার ঠোঁট কাঁপছে অনবরত। মনে হচ্ছে বাবা কি জানি বলতে চাইছে আমাকে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। হুড়মুড় করে উঠে পড়ল বিছানা থেকে, বিড়বিড় করতে করতে চলে গেল। আমার ভেতরটা এলোমেলো লাগছে খুব। উঠে গিয়ে ঘরের দরজা দিয়ে এলাম, লাইট বন্ধ করে দিয়ে মেঝের ওপরে শুয়ে পড়লাম। এমন হচ্ছে কেন এখন আমার সাথে? পুরো ঘরটা, পুরো জীবনটাও যে আমার আধারে ঢেকে গেল। এর ভেতরে হঠাৎ করে সেই লোকটার কথাগুলো মনে পড়তে লাগলো। খুব ভয়ঙ্কর কষ্ট হচ্ছে আমার। নিজের ভেতরে নিজেই হাঁফছে উঠছি। না, আমি আর এভাবে পারছি না। সকাল হতেই আমি আগে লোকটার সাথে দেখা করে আড়ালে সব প্রশ্নের উত্তর নিয়ে আসব। সারাটা রাত মেঝের ওপরে ছটফট করে কাটলো। একটা সেকেন্ডের জন্যও আমার চোখের পলক এক হলো না। কি জানি সময় কত হয়েছে। হঠাৎই দূর থেকে ফজরের আজানের শব্দ শুনতে পেলাম। সাথে সাথে হুড়মুড় করে উঠে পড়লাম মেঝে থেকে। তারপর দরজা খুলে বের হয়ে গেলাম। বাহিরে তখনও অন্ধকার। ফ্রেশ হয়ে কোনো রকমে নানুর কাছে গেলাম। নানু জেগেই ছিল। এত ভোরে আমাকে দেখে নানু চমকে গেল। জিজ্ঞাসা করলো, এত সকালে কেন নানু ভাই? খারাপ লাগছে বুঝি? কিছু লাগবে তোর? আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম। আর একটু কৌশল খাটিয়ে নানুর কাছ থেকে সেই উনির কথা বলার সময়টাতে আমি সিঁড়ির ওপাশটাতে তাকাতেই দেখি দেয়ালে আমার মায়ের বড় একটা ছবি টানানো। সাথে সাথে আমার মনের ভেতর পুরনো ক্ষোভ জমা হলো। আমি মনের অজান্তেই প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলাম। আমি বললাম তো আপনাকে, আমার সময় নেই। আপনি আর কত খেলা করবেন আমার জীবনের সত্য নিয়ে? লোকটা সাথে সাথে হতবাক দৃষ্টিতে তাকালেন।
বোধহয় চোখে পানিও জমালো উনার। কয়েক মুহূর্ত একভাবে আমার দিকে তাকিয়ে থেকে খুব বড় একটা নিঃশ্বাস নিলেন। তারপর পেছনে ঘুরে বলা শুরু করলো, আমি কে সেটা তুমি অবশ্যই জানো নিশি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। মায়ের নাকি বিয়ের পর থেকে ক্যান্সার ছিল। বাবা হুট করে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার 3 বছর পর আমার মা মারা যায়। আমি মানসিকভাবে পুরোটাই বিধ্বস্ত ছিলাম। হয়তো পরিবারের সবাই ছিল, কিন্তু আমার একা শত যন্ত্রণার ভেতর তোমার মাই ছিল আমার এইটুকু শান্তি। তোমার মায়ের সাথে আমার সম্পর্ক ছিল অনেক ছোটবেলা থেকেই। আমি প্রচণ্ড ভালোবাসতাম তোমার মাকে। সে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসতো। আমার খুব যাওয়া আসা হতো তোমার নানুর বাড়িতে। একটা মায়ের মমতা যেমন, তোমার নানু অনেকটা সেইভাবেই আমাকে আগলে রাখতো। আমাদের বিয়ের কথা বলতো তোমার নানুও। ইন্টার পরীক্ষার দিনে একদিন তোমার মা আমাকে বিয়ে করতে বলে হঠাৎ করেই। তখন আমি মাত্রই অনার্স সেকেন্ড ইয়ার। তোমার মায়ের পাগলামিতে আমরা তোমার নানা ভাইয়ের হাতে ধরা পড়ে যাই, যে আমাদের সম্পর্ক কিছুই জানতো না। তুমি বোধহয় শুনেছ, তোমার নানা ভাই প্রচণ্ড একরোখা মানুষ ছিল। তিনি কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না। খুব অশান্তি শুরু হয় তখন। আমার পক্ষে বলার কেউ ছিল না। জেদের বসে তোমার নানা ভাই হুট করে তোমার মায়ের বিয়ে ঠিক করে দেয় তোমার বাবার সাথে। অনেক মারধর করে ওকে বিয়ে দিয়ে দেয়। আমার অগোচরে সব হচ্ছিল। ওর বিয়ের পরের দিন আমাকে জানায় সবাই। আমি পাহাড় সমান কষ্ট পেলাম। যাকে একমাত্র প্রয়োজন আমার জীবনে, সে অন্যের ঘরে চলে গিয়েছে। কষ্ট ক্ষোভে আমার জীবনের আলো নিভিয়ে দিতে চেয়েছিলাম। 7 দিন আমি কোনো আলো দেখতে পারিনি চারপাশে। পাগলের মতো এই বিরাট বাড়িতে একা একা পুড়ে মরেছি। কেউ কিছুই জানতো না। কেউ আমাকে দেখেনি, শুধুমাত্র আমাকে দেখাশোনা করার খালা ছাড়া। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার মায়ের সাথে একটু কথা বলতে, কিন্তু কোনোভাবেই তা পারিনি। তারপর হুট করে 8 দিনের মাথায় আমার এই বাড়ির গেটে পার হয়ে তোমার মা আমার বাড়িতে চলে এসেছিল, একটা ছোট্ট কাপড়ের ভেতর তোমাকে ওর বুকে জড়িয়ে নিয়ে। নিশি তার মায়ের মৃত্যুর পরের দিন শাহিনের বাসায় যায়। শাহিন বিস্তারিত বলে নিশিকে। বিয়ের 8 দিনের মাথায় একটা কন্যা শিশু নিয়ে শাহিনদের বাড়িতে আসে নিশির মা। তারপর শেষের কথাটা শোনার পরে আমার ভেতরে অজানা কিসের ভয় যেন প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে গেল। লোকটাও তার কথা বলা থামিয়ে দিল, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি সেই শব্দ শুনতে পাচ্ছিলাম। বোধহয় তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু লোকটা একবারও পিছনে তাকালো না। আমি তাহলে কে? দুনিয়ার সব থেকে কঠিন প্রশ্নটা মনে আসতেই আমার মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। লোকটাকে ফিরতি প্রশ্ন করার আগে সে অনেক লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলা শুরু করলো আবার, হঠাৎ করে তোমার মায়ের দেখা। ওর জরাজীর্ণ মুখটা আমাকে যতটা না কষ্ট দিয়েছিল, তার থেকে বেশি অস্থির হচ্ছিলাম তোমার মায়ের কোলে তোমাকে দেখে। আমি এক দৌড়ে ছুটে গিয়েছিলাম তোমার মায়ের কাছে। তোমার মা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি বুঝতে পারছিলাম না কিছুই। আমার চোখ জোড়া আর সকল মনোযোগ ছোট্ট তোমার উপরেই ছিল। বাচ্চাটা কার, এই প্রশ্ন আমাকে যেন খেয়ে ফেলেছিল। কিন্তু তোমার মায়ের কান্না দেখে আমি জিজ্ঞাসা করার সাহস পাইনি। হঠাৎ করেই তুমি কেঁদে উঠলে। তখন তোমার মা আমার কাছ থেকে সরে গিয়ে কেমন জানি স্থির হয়ে তোমাকে থামাতে লাগলো। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। তুমি থেমে যাওয়ার পরে তোমাকে সোফায় একপাশে শুয়ে দিয়ে আমার কাছে এলো তোমার মা। ততক্ষণে আমি বিস্ময় কৌতূহলে একাকার হয়ে পাথর হয়ে আসি। আমার দিকে তাকিয়ে করুণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আমার সব শেষ হয়ে গেছে শাহিন। আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গিয়েছে বোধহয়। একজন জোর করে আমাকে অন্য ঘরে পাঠিয়ে দিল, আর একজন জোর করে তার সন্তানকে আমার করে দিল। বলেই তোমার মা লুটিয়ে পড়লো মেঝেতে। আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। পুরো দেহটা যেন অসাড় হয়েছিল। আমি শুধু হাঁ করেই তাকিয়েছিলাম। শুধু চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আস্তে আস্তে ঘটনা বলল সে আমার কাছে। ওই সময়টা কিভাবে কেটেছিল সেটা শুধু আমরা দুজনই জানতাম। দুজনের পুরো দুনিয়ায় ভেঙে পড়েছিল আগে। সেই যন্ত্রণা থেকেও অনেক কঠিন ছিল ওই সময়টা। সেদিন শেষবার স্বীকৃতি চেয়েছিল তোমার মা আমার কাছ থেকে। সে বলেছিল সব ছেড়ে চলে আসবে সে আমার কাছে। এভাবে জীবনযাপন করতে পারবে না। তোমার নানা ভাইয়ের ওপরে জমে থাকা পাহাড় সমান অভিমান কষ্ট ক্ষোভে সে তার বাবার বাড়িতেও ফিরে যেতে চায়নি। আমি তোমার মাকে পাগলের মতন করে চাইছিলাম। তাকে ফেরানোর সাধ্য ছিল না। আমি তাকে নতুন করে গ্রহণ করতে চাইলাম। আমি বললাম তার সাথে গিয়ে তোমাকে তোমার বাবার কাছে রেখে আসব।
তারপর আমরা দুজনে সবার থেকে আলাদা হয়ে নতুন করে ভাঙ্গা পৃথিবী জোড়া লাগাবো। তখন তোমার মা ছোট্ট তোমার দিকে কিছুক্ষণ অজানা মায়ার দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে অঝরে আবদার করে বসলো, আমি যেন তোমাকে সহ ওকে যেন মেনে নিই। আমি আটকে উঠে তাকে প্রশ্ন করলাম, বাচ্চাটাকে কেন মেনে নিব আমি? তখন ও আমার দিকে না তাকিয়ে ধীরভাবে বলেছিল, আমি যদি বাচ্চাটাকে রেখে আমার স্বামীর ঘর ছেড়ে দেই তবে ও বোধহয় কোনো দিনও মায়ের আদর পাবে না। ও আমার বাচ্চা নয়, কিন্তু আমিও তো একদিন মা হব। বাবার কারণে আমার মতো মানুষের কপাল পুড়েই আমি সহ্য করতে পারছি না। আর ও তো নিষ্পাপ বাচ্চা, ও কেন বিনা অপরাধে শাস্তি নিয়ে মরে যাবে? আমি এতক্ষণ কাঁদছিলাম নীরবে, কিন্তু লোকটার এই কথাগুলো শুনে আমার বুক চিরে কান্না বের করে আনলো। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। লোকটারও তার বেসামাল অবস্থা নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে বলল, আমি সেদিন শুধু কথাগুলো শুনছিলাম, কিন্তু আমার যেটা করার কথা ছিল সেটা আমি করতে পারিনি। তোমার মা যে কতটা মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছিল আমি হতবাগা সেদিন টের পাইনি। আমি না বুঝেই শর্ত দিয়েছিলাম বাচ্চাটাকে আমি আপন করতে পারবো না। তোমার মা বিশ্বাস করতে পারেনি আমার সিদ্ধান্ত। ওর বিশ্বাস ছিল আমি একমাত্র সম্বল যার কাছে আসলে ওর সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি সেদিন স্বার্থপরের মতো শুধু নিজেরটাই দেখেছিলাম। কারণ তোমার মায়ের মতন অত বিশাল মন আমার ছিল না। আমার ওপর অভিমান আর ভরসা ভাঙার দায় নিয়ে ও একটা উত্তরও না দিয়ে তোমাকে কোলে করে সেখান থেকে এসেছিল, ঠিক সেখানেই ফিরে গিয়েছিল। আমিও কেন জানি সেদিন আটকাইনি ওকে। ওর আবদার আমার কাছে নিছক বোকামি আর অবুঝ ছাড়া আর কিছুই ছিল না। ওর আবারও আমাকে ছেড়ে চলে যাওয়ার অভিমান আমাকে কেমন জানি পাথর করে দিয়েছিল অজানা সব কারণে। আমি তারপর থেকে তোমার মায়ের খোঁজ পাইনি। তোমার মাও আমার সাথে কখনো যোগাযোগ করেনি। আমি আমার অশান্তিগুলোকে সহ্য করতে না পেরে মুখ লুকিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলাম। সবার যোগাযোগের বাইরে ছিলাম। তোমার মায়ের সেই দিনের পরিস্থিতিকে বুঝতে আমার 7 বছর সময় লেগে যায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে আমার। বোঝার সাথে সাথে খোঁজ নিয়ে জানতে পারলাম তোমাকে নিয়েই তোমার বাবার সংসার করে যাচ্ছে সে। তোমাকে নিজের সন্তানের মতো সব জায়গায় মর্যাদা দিয়েছে, এমনকি তোমাকে নাকি ওর নিজের নামটাও দিয়েছে তোমার ডাক নাম করে। প্রতিটা সত্য জানার পর তোমার মায়ের প্রতি আমার অন্ধ শ্রদ্ধাবোধ আর সম্মান জেগে উঠেছিল আকাশ সমান। তখন থেকে পাগলের মতো অনেক চেষ্টা করেছি ওর সাথে কথা বলার, যোগাযোগ করার, কিন্তু ওর খুব ভিতরে পুষে রাখা অভিমান কষ্টগুলোর কারণে আমার সাথে কথাও বলতে রাজি হয়নি। অবশেষে আমি দেশে এসে একটাবার তোমার মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে ব্যাকুল হয়ে গেলাম। দেশে আসলামও ঠিক, কিন্তু ওর সাথে দেখা করতে পারিনি। এরপরও দুবার দেশে এসেছি, কিন্তু ও দেখা করেনি কোনোভাবেই। শেষ চেষ্টা হিসাবে সেবার তোমার নানু বাড়িতে তোমাদের অনেক দিনের জন্য বেড়াতে যাওয়ার কথা শুনে আমি ইমার্জেন্সি দেশে এসেছিলাম। সবার আড়ালে লুকিয়ে ওর কাছে ক্ষমা চাইতে বিভোর ছিলাম। সেদিন আমি কাঁদছিলাম তোমার মায়ের মতন, আর ও আমার মতন চুপ ছিল। এক সময় আমার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হলো, আমি পড়ে যেতে গিয়েছিলাম। আমার অবস্থা খারাপ দেখে বিছানার ওপর আমাকে শুয়ে দিয়ে তারপর ওখান থেকে চলে যেতে বলল তোমার মা। আমি অসহায়ের মতন শেষ দিনের কথা ভাবছিলাম। বুঝতে পারছিলাম তোমার মা কত ভয়ঙ্কর কষ্টের মোকাবেলা করছিল একা একা। হয়তো সেদিনের কথা ভেবে তোমার মাও কেঁদে উঠেছিল, তবে ওর কান্নার ধরনটা ছিল ভিন্ন। ঠিক ওই সময়ে তুমি নিচে এসে আমাদেরকে একসাথে দেখেছিলে। জানি না তুমি আমাদের ভুল বুঝেছিলে কি না, বা তোমার সামনে মিথ্যের কোনো মুখোশ ছিল কি না। তবে এই মুখোশের আড়ালে সত্য আসলে এইগুলোই নিশি, পৃথিবীর মতন কঠিন সত্য। লোকটা বলা থামিয়ে দিল। আমার প্রশ্নের উত্তরগুলো এমন হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমি এখনও জানি না আমি কার সন্তান, তবে এইটুকু জেনেছি আমি আমার মায়ের সন্তান নই। অথচ সে আমাকে বুকে জড়িয়ে এত কিছু করে গিয়েছে। অথচ আমি কিছুই জানতে পারিনি কখনো এত মহান কেউ আবার হতে পারে নাকি, তাও কিনা আমার জন্যই সে সব পেয়েছে। যতটা সম্মান আমি তার জন্য অনুভব করার কথা তার থেকে অনেক বেশি গুণ অসহায় আমার নিজের ওপরে কাজ করছিল। আমি এই মানুষটার থেকে দূরে সরেছিলাম। আসলেই আমার থেকে দূর ভাগা আর কেউ হতে পারে না। আমার আফসোসের আর আমার কান্নার যে কোনো শেষ নেই। এবার মায়ের চেহারাটা আমার আত্মা কেউ যেন কেড়ে নিতে চাইলো। সব কথাগুলো আমার সামনে ঘুরপাক খাচ্ছে। গত 5 বছরের দূরত্ব আমাকে মাটির সাথে পিষিয়ে দিচ্ছে। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে মা বলে চিৎকার দিয়ে মেঝেতে গড়িয়ে পড়লাম কষ্টে। আমি কাঁদছি, শুধুই কাঁদছি, কাঁদছি পাগলের মতো।
আমার সাথে লোকটাও কাঁদছে। আস্তে আস্তে আমাকে লোকটা বলে ওঠে, তুমি আর কেঁদো না নিশি, তোমার মা তোমাকে এইসব কখনো জানতে দিতে চায়নি। তোমার বাবা কেন তোমার থেকে লুকিয়েছে সেই কারণটাও আমি জানি না। আমি শুধু এইটুকু জানি তোমার বাবার জীবনেও একটা গোপন কথা আছে তোমাকে নিয়ে। যদি পারো তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নিও। ওইটা জানার সাধ্য আমার হয়নি। বাবার কথা মনে হতেই আমি কেমন জানি শক্ত হয়ে গেলাম। আমার পরিচয়টা এভাবে অস্তিত্বহীন করে রেখেছে কেন? আমার বাবার কাছে অনেক প্রশ্ন আছে। আমি চোখ মুছেই হুড়মুড় করে উঠে পড়লাম। লোকটাও উঠে দাঁড়ালো। উনি কিছু বুঝে ওঠার আগে আমি ওনাকে ভাঙা গলায় বলে উঠলাম, আপনাকে সত্যি বলার জন্য ধন্যবাদ। আমি আপনাকে অনেক ঘৃণা করেছি এতদিন, কিন্তু আমার আর কোনো অভিযোগ নেই আপনার ওপর। আপনি ভালো থাকবেন। হয়তো আর কখনো আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। লোকটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি কেন জানি ওনার দিকে আর তাকাতে পারছিলাম না। উনি কিছুই বললেন না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে উনি একটু সংকোচ বোধ করে আমাকে বললেন, নিশি, আমি তোমার কাছে একটা আবদার করতে চাই। যদি সম্ভব হয় তুমি না করিও না প্লিজ। আমি চমকে গেলাম একটু। মনে মনে ভাবলাম, লোকটার সাথে আমার শেষ দেখা। ছোট মানুষ হয়ে এত বড় মানুষের কথাটা শুনি। আমি উত্তর নিলাম ঘাড় ঘুরিয়ে। উনি আমাকে পুরোটাই চমকে দিয়ে ছুটে এসে আমার কপালে একটা চুমু খেলেন। আমি বিস্ময়ে আটকে গেলাম ওনার চাহনিতে। উনি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বললেন, আমার খুব ইচ্ছে ছিল তোমাকে ছুঁয়ে আশীর্বাদ দেওয়ার, খুব বেশি ইচ্ছে ছিল। যার জন্য আমার ভালোবাসার মানুষ মহান হয়েছিল তাকে একটাবার ছুঁয়ে দেখার। তুমিও ভালো থেকো। আমার সবটুকু দোয়া তোমার সাথেই রইল। কি যে আলতো স্নেহ ভরা ছিল সেই চুমু। আমার মনের ভেতর একটু অন্যরকম শীতলতা আসলো। কেমন জানি ভীষণ আপন আপন লাগলো। যাকে না জেনে না চিনে এতটা ঘৃণা করে এসেছি, তার কাছ থেকে স্নেহ আদর অনুভব করাটা অদ্ভুত রকমের অনুভূতি। উনি আমার কাছ থেকে সরে যেতেই আমার চোখের কোণে দিয়ে পানি নীরবে বেয়ে আসলো। কিন্তু ওনাকে দেখতে দেব না অদ্ভুত কারণে। আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে চোখের পানি মুছে নিলাম। আমি মাথা নিচু করে বিদায় জানাতে দেখি মানুষটা আমার দিকে পেছনে ঘুরে দাঁড়িয়ে কাঁদছে একেবারে আস্তে আস্তে। বুঝতে পারলাম সে আমার মায়ের কারণে তার মনের অজান্তে আমাকে ভালোবাসতো হয়তো অনেক। প্রায় 5 বছর পরে আমি আমার কঠোরতা ভেঙে নরম কণ্ঠে ওনাকে প্রথম বললাম, এতদিন আপনাকে আমি ভুলতে চেয়েছিলাম। আপনি সারা জীবন আপনাকে মনে করার সুন্দর কারণ দিলেন। আমার মাকে আর আমাকে এত ভালোবাসার জন্য শুক্রিয়া। আমি চলে যাচ্ছি। নিজের দিকে খেয়াল রাখবেন। কথাগুলো বলার সময়ই ওনার কান্নার গতি বেড়ে গেল। আমি বলা শেষ করেই আমি ওনার উত্তরের অপেক্ষা না করেই বের হয়ে গেলাম বাসা থেকে। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখিনি একবারও। হয়তো ওনার মায়ায় পড়ে যাব এই ভয়ে। সময়টা দুপুর গড়িয়েছে। বাহিরের আলোটা একবারে চোখ ধাঁধালো। পথ চলার সময় অনুভব করতে পারলাম যে অসহনীয় যন্ত্রণা নিয়ে সত্য জানতে আমি বের হয়েছিলাম এত সকালে। সব সত্য জানতে না পারলেও আমার ভেতরে বোঝাটা যেন অনেকখানি কম লাগলো। ফিরতি বাসে বসে সারাটা সময় একদিকে যেমন আমার মায়ের মমতা মাখা চেহারাটা চোখে ভাসছিল, অন্যদিকে যতই মায়ের কথা ভাবছিলাম আমার ভেতরটা আকাশ ও আফসোসের জায়গা করে নিচ্ছিল। কখন যে 40টা মিনিট পার হয়ে গেল বুঝতেই পারলাম না। বাসে হেল্পার আমাকে ডাক দিয়ে উঠল। আমি নেমে গেলাম আস্তে আস্তে। বাড়ি ফিরছি। যতই এগোচ্ছি বাকি সত্যটা জানার তাড়া বেড়েই যাচ্ছে। অবশেষে বাসার সামনে যেতেই গেট থেকে আমার ছোট মামা আর বাবা ছুটে বের হয়ে এলো উদ্বিগ্ন হয়ে। আমাকে দেখতেই কেমন জানি পাগলের মতো করে উঠল। আমি কই ছিলাম এতক্ষণ? কাউকে না বলেই অত সকালে একা একা কোথায় চলে গিয়েছিলাম? আমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আমাকে সবাই পাগলের মতো খুঁজছে সকাল থেকে। একের পর এক দমহীনভাবে আমাকে দুজনেই প্রশ্ন করছে। কথাগুলো আমার কান পর্যন্ত যাচ্ছে ঠিকই, কিন্তু আমি উত্তর দিতে পারছি না। এক দৃষ্টিতে শুধু বাবার দিকে তাকিয়ে আছি। ইচ্ছে হচ্ছে এখনই আমি প্রশ্ন করে ফেলি বাবাকে। কোনো রকমে নিজেকে ঠেকিয়ে নিলাম উত্তর না দিয়েই। মলিন হাসি মুখ করলাম। দুজনেই কেমন জানি চুপসে গেল। বাবা আমার ছোট মামাকে বলল, মামা যেন আমাকে নিয়ে এখনই ঘরে নিয়ে গিয়ে আমার যত্ন নেয়। বাবা একটু বাইরে থেকে আসছে। এটা বলে বাবা চলে যাওয়ার জন্য এক পা এগোতে গেল। সাথে সাথে আমি বাবার হাতটা টেনে ধরলাম। বাবা, কোথাও যেও না। আমার কিছু কথা আছে তোমার সাথে। বাবা সেকেন্ডেই থমকে গেল। হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার চাহনিতে কয়েক মুহূর্ত চেয়ে থেকে
কেমন জানি শঙ্কার ছাপ আনলো। এতদিন অনেক দেরি হয়ে গিয়েছে। মিথ্যার মুখোশের নিচে থাকা, যত তাড়াতাড়ি পারো সত্যিটা জানতে পারবো ততই মঙ্গল আমাদের। কি জানি বাবা আমার মুখ দেখে সন্দেহ করছিল কিনা। আমার হাত বাবার হাতের মুঠোয় পুরে নিয়ে সোজা বাবা মায়ের ঘরে নিয়ে গেল আমাকে। তারপর ঘরের দরজা বন্ধ করে দিল। কেমন জানি ভয়ার্থক কণ্ঠে রুদ্ধহীন শ্বাসে তোতলামি করে বলে উঠল, তুমি কই ছিলে? কেউ তোমাকে কিছু বলেছে? কি বলেছে? আমি বাবার অবস্থা দেখে একেবারে থ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার বাবার বোধহয় খুব কষ্ট হচ্ছে। আমারও তো বুকের ভেতর অশান্তির বোঝা এখনও নামেনি। আমি কি সত্যিই জেনেছি সেটা শুধুই আমাদের তিনজনেরই সত্যি ছিল? কিন্তু আমার পরিচয়ের সত্যটা আমার বাবাই জানে এখন। বাবার উত্তর দেওয়া যাবে না। আমি শুধু আমার পরিচয়টা জানতে চাই, আর কিচ্ছু না। সব ভাবনাগুলোকে বাদ দিয়ে একবার শান্ত গলায় আমি বাবাকে বললাম, আমি আসলে কার মেয়ে বাবা? বাবা আমার মুখে এই কথা শুনে অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো। সত্যিটা চোখের সামনে দেখেও কিছুতেই যেন বাবা বিশ্বাস করতে পারছিল না আমার তার দিকে ছুড়ে দেওয়া প্রশ্নটা। আমি কিছুটা বুঝতে পারলাম বাবার অবস্থাটা। ধীরে পায়ে বাবার একেবারে কাছে গিয়ে আস্তে করে বাবার হাত ধরলাম আর বললাম, আমি তোমাকে ভুল বুঝবো না বাবা। আমি শুধু এইটুকু জানতে চাই, আমি আমার এই মায়ের কাছে কিভাবে এসেছিলাম। বাবা অবশেষে ঢুকরে কেঁদে উঠল। আমি বাবার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। কি জানি নিজেকে ধরে রাখার এতটা শক্তি এই মুহূর্তে আমার কোথা থেকে এসেছিল। আমার ভেতর তোলপাড় অনুভূতিগুলো চুপসে শুধু বাবাকেই ভরসা দিচ্ছিলাম। বাবা ধপ করে বসে পড়ল বিছানায়। যে হাতটা আমি ধরিনি সেই হাতটা মাথায় দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমি অনেক কষ্টে নিজেকে স্থির রাখলাম, কারণ আমি যদি কান্না করে দেই আমার বাবা অপরাধী বোধ করবে নিজেকে। বুকে পাথর বেঁধে আমি বাবাকে সময় দিচ্ছিলাম। বাবা অনেকক্ষণ কাঁদলো। আমি হুট করে মেঝেতে বসে বাবার পায়ে মাথা রাখলাম। আমি যে বাবাকে ভরসা দিচ্ছি বাবা বোধহয় এবার বুঝতে পারলো। তারপর কেমন জানি আস্তে আস্তে চুপ হয়ে গেল বাবা। তারপর বলতে শুরু করলো, আমি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম ভার্সিটির জীবনে। ওর সাথে রিলেশনও ছিল। চাকরি পেয়েই ওকে বিয়ে করব, এটাই আমার প্রতিজ্ঞা ছিল। যেহেতু তোমার দাদু দাদিমা কেউই বেঁচে ছিলেন না, আমি একাই তাকে একটু গুছিয়ে আনতে চেয়েছিলাম। শেষের দিকে এসে মেয়েটা কেমন জানি বদলে যাচ্ছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম ওকে হারানোর। হুট করে অনেকটাই অনুরোধ করে কোর্টে গিয়ে বিয়ে করলাম তাকে। আলাদা একটা বাসা নিলাম। 3 মাসের মতন একসাথে থাকলাম, কিন্তু ও বদলে যাওয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর, ওকে ফেরানোর, তখনও চাকরি পাইনি। আমার জমানো টাকা দিয়ে ঘর চলছিল। ওকে আটকাতে আমি অনেক জোর করেই তোমাকে আনতে চাইলাম। ও রাজি হয়েও কখনো বদলালো না। সব রকমের চেষ্টা করেও তাকে আমার সাথে রাখতে পারিনি। বাহিরের চাকচিক্যময় জীবনের মোহ লাগছিল ওর চোখে মুখে। অবশেষে আমাকে ছেড়ে চলে গেল বিয়ের 4 মাসের মাথায়। আমি তখনই চাকরিটা পেয়ে যাই। অনেক ভালো চাকরি, মেলা সুবিধা, কিন্তু একলা জীবনে আমি প্রতিদিন মরতাম নিজের ভেতর। এরপর 5টা মাস আমি পাগলের মতো সারা রাত জেগে থাকতাম। অবশেষে আমার মামা আমার অবস্থা দেখে অনেকটা জোর করেই বিয়ের ব্যবস্থা করে। আমার মামা তোমার নানার কাছে সব খুলে বলছিল। তারপরে তার ইচ্ছেতেই নিশির মায়ের নামও নিশি ছিল। সাথে আমার বিয়েটা হয়। আমি মনে করছিলাম নিশি জানতো সব, বা বিয়ের আগে বলেছিল তাকে। বিয়ের ঠিক 2য় দিন হুট করে তোমার আসল মা 1 সপ্তাহ বয়সের তোমাকে কোলে করে এনে আমাকে দিয়ে যায়। আমি জানতাম না তুমি আমারই সন্তান। সে তোমাকে চায় না, তাই আমার কোলে সঁপে দিয়ে চলে গেল। আমি ঠিক সেই সময় জানতে পারলাম নিশি আমার অতীত নিয়ে কিছু জানতো না। আমার ভাঙ্গাচোরা দুনিয়াটা ভালো হওয়ার আশা ছেড়ে দিয়ে আমি নিশিকে সুযোগ দিলাম চলে যাওয়ার জন্য। কিন্তু একদিন হুট করে আমাকে না বলে তোমাকে নিয়ে কোথায় চলে যায়। তারপর অনেক সময়ের পরে তোমাকে কোলে করে নিয়ে একেবারে নীরব হয়ে সে ফিরে এলো, আর কখনো গেল না। আমাদের এত দিনের ঘর তো হলো, কিন্তু ভালোবাসাটা বোধহয় তোমার মায়ের কাছ থেকে তুমি পেয়েছিলে। আমি বুঝতে পারতাম ও অজানা কষ্টে নীরবে কষ্ট ভোগ করত। মাঝে মধ্যে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতো, কিন্তু বুঝতে দিত না। আমিও কখনো ওর আলাদা দুনিয়াকে বিরক্ত করতে যাইনি। তোমার মায়ের বিশাল হৃদয় আমাকে প্রতি মুহূর্ত অবাক করত। এত অসাধারণ মানুষকে আমি কোনোদিনও দেখিনি নিজের চোখে। কিভাবে যেন সব সামলে নিল, শুধু সামলাতে পারলো না নিজেকে। এতকাল পরে গত পরশু দিন আমি অনেক সাহস করে ওকে জিজ্ঞেস করেছিলাম,
আমাদের ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিশি কেন নিয়েছিল? সেদিন ও মৃদু হেসে উত্তর দিয়েছিল, তাকে ছেড়ে আসতে হয়েছিল তোমার জন্য। তাকেও দেখার কেউ ছিল না। তাকে ছেড়ে আসতে আমাকে বাধ্য করা হয়েছিল। আর তোমাদেরকে ছেড়ে গেলে আমার নিজের বিবেককে বিসর্জন দেওয়া লাগতো। সেদিন তাকিয়ে তোমার মায়ের মুখে দীর্ঘদিনের পুষে রাখা অসহনীয় যন্ত্রণা দেখতে পেয়েছিলাম স্পষ্ট। বুকটা টন টন করে উঠেছিল যন্ত্রণায়। তারপর হঠাৎ করেই ও যে কেন এরকম কঠিন সিদ্ধান্ত নিয়ে এভাবে চলে গেল বলেই আমার বাবা আবারও কান্না শুরু করে দিল। আমিও বাবাকে জড়িয়ে ধরে কাঁদছি। মনে হচ্ছিল আমরা দুজনেই যেন দুনিয়ায় সব থেকে বেশি অসহায় মানুষ। আমি সবটুকু সত্য এবার জানি। বাপ বেটি মিলে অনেকক্ষণ কাঁদলাম, কেউ কাউকে ঠেকাতে পারছিলাম না। বাবা আর্তনাদ করে বলে উঠল, আমি ওকে প্রচণ্ডভাবে ভালোবাসতাম, কিন্তু ওকে বেঁচে থাকার কারণ দিতে পারিনি। বাবার এই কথায় পাগলের মতো আর্তনাদ আমার কলিজা ছিঁড়ে দিচ্ছিল। ইস, বাবার মাঝেও এত এত যন্ত্রণার পাহাড়। মিথ্যে মুখোশের আড়ালে সত্যগুলো এতটা কষ্ট দিয়েছে সবাইকে, কিন্তু সব শেষে যেন আমার মাই জয়ী। মা, ও মা, কেন এমন হলো মা? আসো না মা, ফিরে এসো না মা, আসো না মা প্লিজ। হ্যাঁ, সে শুধুই আমার মা। সম্মানের একেবারে চূড়ায় ঠাঁই পাওয়ার মতো যদি কোনো মানুষ দুনিয়াতে থেকে থাকে, তবে সেটা একমাত্র আমার মা। আমাকে জন্ম না দিয়েও সে যা করেছে সেটা হয়তো দুনিয়াতে কেউ করতে পারতো না। আর আমি হলাম সব থেকে দুর্ভাগা সন্তান, যে কিনা এই মায়ের থেকে কতটা দিন দূরে থেকেছি। এই কথাগুলো মনে হতেই মনের ভেতরে আমার মায়ের প্রতি সম্মান আর ভালোবাসা এক এক মুহূর্ত করে দ্বিগুণ করে বেড়ে যাচ্ছিল। মুহূর্তে নিজেকে থামিয়ে দিলাম। নিজের ভেতরে অন্যরকম সাহস জাগছিল। আস্তে আস্তে বাবাকে চুপ করালাম। বাবা চোখ মুখ মুছে দিয়ে আমি হাসি মুখে বাবাকে বলে উঠলাম, চলো বাবা, অনেক হয়েছে কান্নাকাটি। মায়ের জন্য অনেক কিছু করতে হবে আমাদের। মা আমাদেরকে ছেড়ে যায়নি। মাকে আমরা সারা জীবন মায়ের নামে বাঁচিয়ে রাখবো। আমার কথাগুলো শুনে বাবার কি মনে হলো কি জানি। বাবার মুখ চমকে উঠল। সে বিস্ময়ে চোখ বড় বড় করে আমাকে প্রশ্ন করলো, তুমি আমাকে অপরাধী ভাবছো না তো? আর আর তুমি তোমার আসল মাকে জানতে চাও না? আমি প্রচণ্ড ধীরভাবে উত্তর দিলাম, কিসের আসল মা? বাবা, আমার মা আমার বুকের ভেতর। আর তোমাকে কেন অপরাধী ভাববো, যেখানে আমার মা তোমাকে কোনো দায়ভার দেয়নি? আমার উত্তরে আমার বাবার চোখ মুখ কেমন জানি চকচক করে উঠল। আমাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে কপালে চুমো দিতে দিতে বলল, তুই এক্কেবারে তোর মায়ের মতন হয়েছিস। বিশাল হৃদয়ের প্রচণ্ড সাহসী একটা মেয়ে। এখানেই শেষ হলো আমাদের কয়েকজনের জীবনকে ঘিরে মিথ্যের মুখোশের আড়ালে সত্যগুলো। যেখানে চিরসত্যের সর্বোচ্চ সম্মান নিয়ে জয়ী হয়েছিল আমার নিশির মা, আর আমরা কয়েকজন তার সম্মান বজায় রাখার অঙ্গীকার নিয়ে দিন পালন করে যাচ্ছি। সেখানে প্রতি মুহূর্তের কাজে সম্মানে মাথা নত হয়ে যায় মায়ের নামে। এর পরের গল্পগুলো অজানা থাক, বেঁচে থাকুক শুধু এই সত্যটুকু। সমাপ্ত।